ভারতের অপপ্রচারের বিরুদ্ধে একাট্টা গোটা দেশ, সব মত পথ মিশেছে রাজনীতির মোহনায়। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ, দৃঢ়, অবিচল, দম্ভ না। এমন একটা বিষয়, এই বিষয়ের প্রতি আমাদের জাতীয় ঐক্যবদ্ধ থাকতেই হবে, তাই না? আন্তর্জাতিক সম্প্রদায়কে পাশে রাখার পরামর্শ। ঐক্যের বার্তা এবার ধর্মীয় নেতাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক। মতপার্থক্য থাকলেও কেউ শত্রু নয় বললেন ডক্টর ইউনূস। আমাদের শত পার্থক্য সত্ত্বেও আমরা কারোর শত্রু নই, পরস্পরের শত্রু নই। শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা। দিল্লি থেকে ফেরাতে কোনো চিঠি পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। কিরিচ দিয়ে কুপিয়ে হত্যা করা হয় আইনজীবী আলিফকে। গ্রেপ্তারের পর প্রধান আসামি চন্দনকে নেওয়া হলো চট্টগ্রামে। মামলায় নাম থাকলে গণহারে গ্রেফতার নয় বললেন আইজিপি। ছাত্র জনতার বিপক্ষে অবস্থান নেওয়া পুলিশদের শনাক্ত চলছে। ফের শিরোনামে বিটকয়েন। প্রথমবারের মতো দাম $1 লাখ ছাড়ালো। ট্রাম্পের জয়ের পর ক্রিপ্টোকারেন্সির বিষয়ে বাড়ছে মানুষের আগ্রহ। এবং প্রথমবার হকি বিশ্বকাপে জায়গা করে নেওয়া যুবদল ফিরল দেশে। ফেডারেশনের সংবর্ধনা, ফ্র্যাঞ্চাইজির আয়োজন চায় খেলোয়াড়রা। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন সংবাদ শিরোনামগুলি, এবারে পুরো খবর। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে অতীতের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি ঐক্যবদ্ধ হয়েছে রাজনৈতিক দলগুলো। এই ঐক্য অটুট রাখতে সংকল্পবদ্ধ বিএনপি সহ অন্যান্য দলের নেতারা। তারা মনে করেন, জাতীয় ঐক্যবদ্ধ থাকলে ভারতের স্বার্থান্বেষী গোষ্ঠী ষড়যন্ত্র করেও ফায়দা হাসিল করতে পারবে না। ভারতের ষড়যন্ত্র মোকাবেলায় জাতীয় ঐক্য ইতিবাচক ভূমিকা পালন করবে বলে মত রাজনীতি বিশ্লেষকদের। বিস্তারিত জানাচ্ছেন সাইফুল ইসলাম। শেখ হাসিনার পতনের পর থেকে ধারাবাহিকভাবেই বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার করে আসছে প্রতিবেশী দেশ ভারত। সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে মিথ্যা সংবাদ প্রকাশ, ইসকনকে দিয়ে অরাজকতা সৃষ্টি, সর্বশেষ ভারতের আগরতলায় বাংলাদেশ মিশনে উগ্রবাদীদের হামলায় উদ্বিগ্ন বাংলাদেশের মানুষ। ভারতের অপপ্রচার ও আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়তে বুধবার বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অস্তিত্ব ও মর্যাদা প্রশ্নে এক কাতারে থাকার দীপ্ত শপথ নেন সবাই। ধর্মকে ব্যবহার করে যে বিভাজন, যে বিভক্তি, যে পোলারাইজেশন করার যে চেষ্টা, সেটা তো একটা গোষ্ঠীর রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য, আর তো কিছু না। সুতরাং কিন্তু এটার ভিকটিম তো হচ্ছে, এটা শিকার হচ্ছে যাদেরকে ব্যবহার করা হচ্ছে। এদের মধ্যে অনেক বুঝতেও পারছে না যে তারা কোথায় ব্যবহৃত হচ্ছে। যেই পরিস্থিতির মধ্যে দিয়েই আমরা যাই, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ, দৃঢ়, অবিচল, দম্ভ না, কারো কাছে মাথা নত করব না। এটাই আমরা জানিয়ে দিতে চাই আমাদের প্রতিবেশীকে এবং সমগ্র বিশ্বকে। 24-এর গণবিপ্লবের সময় আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামে সব শ্রেণী পেশার মানুষ, কিন্তু বিজয়ের পর নানা ইস্যুতে ঐক্যে কিছুটা ভাটা পড়ে। ভারতের আগ্রাসন প্রতিরোধে আবারও মজবুত ঐক্যের প্রত্যয় রাজনীতিবিদদের। এমন একটা বিষয়, এই বিষয়ের প্রতি আমাদের জাতীয় ঐক্যবদ্ধ থাকতেই হবে, তাই না? এটা কোনো কে ডাক দিচ্ছে এটা তার কোনো বিষয় না। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, শেখ হাসিনার পতন মেনে নিতে না পারায় অব্যাহতভাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ভারত। আমরা কোনোভাবেই কোনো উস্কানি এবং কোনো রকমের প্ররোচনায় পা না দিয়ে আমরা ধৈর্য এবং সংযমের সাথে এই পরিস্থিতি মোকাবেলা আগেও করেছি, এবারও আমরা করতে পারবো বলেই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে পাশে রাখতে সরকারের উদ্যোগ নেওয়া দরকার বলে মনে করেন এই রাজনীতি বিশ্লেষক। আমাদের জাতিসংঘের একটা সদস্য রাষ্ট্র হিসাবে যেহেতু তাদের পক্ষ থেকে এই ধরনের বক্তব্য আমরা দেখছি যে বাংলাদেশ কূটনৈতিক পর্যায়ে এই আলোচনা যদি সফল না হয় তাহলে জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করতেই পারে বাংলাদেশ। ইসকন ইস্যুতে আইনজীবী হত্যা ও ভারতের আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার ঘটনায় দেশের জনগণ যে পরিপক্কতার পরিচয় দিয়েছে তা আশাব্যঞ্জক বলে মনে করেন তিনি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দর্শক, নানা ধর্ম রীতিনীতি ভিন্ন থাকলেও সবাই একই পরিবারের সদস্য, এমনটি জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফরেন সার্ভিস একাডেমিতে ধর্মীয় নেতাদের সাথে বৈঠকে
কথা জানান তিনি। এ সময় ধর্মীয় সহিংসতার ক্ষেত্রে সবাইকে ক্ষোভ সংবরণের আহ্বান জানান তিনি। বৈঠক শেষে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ঐক্য থাকলে বিদেশি ষড়যন্ত্র সফল হবে না। ঐক্যের বার্তায় বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ধর্মীয় নেতাদের সাথে ছিল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক। 2.5 ঘন্টার বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, মত পথ আলাদা হলেও সবাই একই পরিবারের সদস্য। ধর্মীয় সহিংসতার ক্ষেত্রে সবাইকে ক্ষোভ সংবরণের আহ্বান জানান তিনি। আমরা এমনি শান্তিতে আছি সবাই, কিছু একটা ঘটনা আমাদের একটা ক্ষোভ সৃষ্টি করে, আমাদের এই পানিতে ঢিল ছোড়ার মতো ঢেউ শুরু হয়ে যায়। এইটাই ক্ষোভ যদি আমরা সামাল দিতে না পারি, তাহলে আমরা আবার যে যত কথা আমাদের মাথায় থাকুক না কেন, এটার থেকে বিচ্যুত হয়ে যায়। সংলাপ শেষে গণমাধ্যমের মুখোমুখি হন ধর্মীয় সম্প্রদায়ের নেতারা। বলেন, ভারতীয় মিডিয়া উস্কানিমূলক কথা বললেও দেশে সবাই দায়িত্বশীল আচরণ করছে। যে এই মুহূর্তে আমাদের বাংলাদেশ একটা কঠিন সময়, আমরা একটা স্পর্শকাতর অবস্থার মধ্যে আছি, তাহলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সকল সম্প্রদায় মানুষ যেন আমরা মিলেমিশে থাকতে পারি। বাঙালি জাতির যে একটা ঐতিহ্য, সেই ঐতিহ্য যাতে বজায় থাকে। বিভিন্ন ধর্মগুরুরা আজকে আমরা উপস্থিত হয়েছি, কারোর মধ্যে কোনো বিভেদ নেই। তবে বিভেদটা কোথায়? বিভেদ তো হচ্ছে, বিভেদটা কে করছে? এবং এই যারা করছে তাদেরই লোক ওখানে বসে এই প্রোপাগান্ডাটা ছড়াচ্ছে। বৈঠক শেষে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেন, কোনো ষড়যন্ত্রকে এই সরকার প্রশ্রয় দেবে না, আর তার নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই সরকার যে কোনো মূল্যে যে কোনো ধরনের ষড়যন্ত্র রুখতে প্রোঅ্যাক্টিভ কাজ করবে। কোনো ধরনের রিঅ্যাকশনারি কাজ এই সরকার করবে না, কোনো ধরনের হঠকারিতা এই সরকার আশ্রয় দেবে না, প্রশ্রয় দেবে না। বরং আমরা যত বেশি ন্যাশনাল কনসেনসাস ক্রিয়েট করা যায় সেই দিকে আমরা এগোবো। এ সময় ফ্যাসিস্টদের গণহত্যার স্বীকৃতি ভারতকে দিতে হবে বলে মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। অনেক দেশ করতে পারে। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে শেখ হাসিনা আগে যত বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন তার সব মাধ্যম থেকে অপসারণ করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে নির্দেশ দিয়েছেন আদালত। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। এরপর থেকে বিভিন্ন সময় দেশকে অস্থিতিশীল করতে তার দলের নেতাকর্মীদের বিভিন্নভাবে উস্কানিমূলক নির্দেশনা দিয়ে যাচ্ছেন তিনি। এমনকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকে বাধাগ্রস্ত করতে নানা ধরনের বক্তব্য দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে ধর্মীয় উগ্রবাদ ও সামাজিক অস্থিতিশীলতা বাড়ছে বলে দাবি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের। শেখ হাসিনার এ ধরনের বিদ্বেষমূলক বক্তব্য যেন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার না হয় সে বিষয়ে নির্দেশনা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করে প্রসিকিউশন। শুনানি শেষে শেখ হাসিনার এ ধরনের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়ে সব ধরনের মাধ্যম থেকে তার বক্তব্য অপসারণের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। ভবিষ্যতে পাবলিকেশনস বন্ধের জন্য এবং ইতিপূর্বে যে হেট স্পিচগুলো আমাদের সোশ্যাল বা ইলেকট্রনিক মিডিয়াতে আছে সেগুলো রিমুভ করার জন্য আমরা আবেদন করেছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল আবেদনটি শুনেছেন, আমাদের ট্রাইব্যুনালের আইন শুনেছেন, আন্তর্জাতিক আইন শুনেছেন এবং আমাদের দেশে প্রচলিত বর্তমান আইনগুলোও শুনেছেন। সবকিছু শুনে আমাদের আবেদনটি ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন। কিন্তু ইউটিউব, ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত শেখ হাসিনার বক্তব্য অপসারণের সুযোগ রয়েছে কিনা জানতে চাইলে প্রসিকিউটর জানান, আন্তর্জাতিক অপরাধ আইন অনুযায়ী সুযোগ আছে। এটা কোনোভাবে শেখ হাসিনার বক্তব্যগুলোকে মত প্রকাশের স্বাধীনতার মধ্যে কাভার করে না, এগুলো মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী। এই বক্তব্যগুলো যেগুলো আমরা ট্রাইব্যুনালে আজকে আমার লন্ডনের প্রসিকিউটর ফ্রেন্ড উপস্থাপন করেছেন, সেই সাবমিশনগুলো দিয়ে আমরা এই ওনাদেরকে চিঠি লিখব। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার গত 18 নভেম্বর জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা 2 মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে তদন্ত 1 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। তদন্ত শেষ করে আগামী 17 ডিসেম্বর প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এরপর শেখ হাসিনাকে দেশে ফেরাতে রেড নোটিশ জারি করে ইন্টারপোলের কাছে আবেদন করে বাংলাদেশ। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। দর্শক, দিল্লি থেকে শেখ হাসিনাকে ফেরাতে আদালতের কোনো চিঠি পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে একথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। আগামী 9 ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতের দিল্লিতে শেখ হাসিনা আশ্রয় নেয়ার পর থেকেই নানা মহল থেকে দাবি ওঠে তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার। বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের মহাপরিচালক রফিকুল আলম জানান, এই বিষয়ে আদালতের কোনো নির্দেশনা এখনো পাওয়া যায়নি। আমরাই শুধুমাত্র একমাত্র অ্যাক্টর না এখানে, বরঞ্চ আমরা একটা পার্ট। এবং উনি তখন জানিয়েছিলেন যে আমাদের যে অংশে আমাদের যে রোলটা প্লে করার কথা, সেই অংশের রোল প্লে করার সময়টা এখনো আসেনি। আমরা ইনস্ট্রাকশন পেয়েছি কিনা আমার জানা মতো এখন পর্যন্ত আমাদের কাছে ইনস্ট্রাকশন আসেনি। ভার্চুয়াল মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রীর উপস্থিতি প্রায় দেখা যাচ্ছে। আসছে 9 তারিখ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একটি সভায় তিনি বক্তব্য দেবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন তথ্য ভেসে বেড়াচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে তারাও এই বিষয়টি জানতে পেরেছেন গণমাধ্যমের খবর থেকেই। মিডিয়াতে যা দেখেছি যে এরকম একটা পলিটিক্যাল মিটিং আছে, সেই পলিটিক্যাল মিটিংয়ে উনি বক্তৃতা দিবেন। আপনারা যেরকম জানেন আমরাও সেরকম জানি। আগামী 9 ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টার কোন কোন বিষয়ে আলোচনা হতে পারে তার ধারণা দেন মন্ত্রণালয়ের এই মুখপাত্র। বাংলাদেশ এবং ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে যে কম্প্রিহেন্সিভ সম্পর্ক, এই সম্পর্ক কীভাবে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটার একটা খোলামেলা আলোচনা হবে বলে আমরা ধারণা করছি। দ্বিপাক্ষিক সম্পর্কে বৈরিভাব থাকলেও প্রতিবেশী ভারতের পররাষ্ট্র সচিব আগামী সপ্তাহে ঢাকা সফর করবেন, এ কথাও নিশ্চিত করেন তিনি। ব্রড কয়েকটা ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরিগুলো আপনারা অনুমান করতে পারেন যে বাণিজ্য আছে, সীমান্ত আছে, কানেক্টিভিটি আছে, তারপরে পানি আছে, এই বিষয়গুলো আলোচনাতে থাকবে। বাংলাদেশি নাগরিকদের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিসা প্রক্রিয়ায় পুনরায় চালু করতে দেশটির সঙ্গে আলোচনা চলছে বলেও জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। বাংলাদেশে নয় বরং ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। মনে হয় ওনার দেশে শান্তিরক্ষী বাহিনী প্রয়োজন, ওই জন্যই উনি বলছে যে ওনার দেশেরটার জন্যই মনে হয় আমাদেরটা ভুলে উনি বলে ফেলেছে বাংলাদেশে দরকার। সংখ্যালঘুরা কিভাবে অত্যাচারিত হচ্ছে, ওই জন্যই মনে হয় উনি ওনার দেশের জন্যই মনে ওইটা চাচ্ছে। কোনো ধরনের হুমকির মুখে নাই, আমাদের সার্বভৌমত্ব কোনো হুমকির মুখে নাই। নিরপরাধ মানুষকে জঙ্গি বানানোর অভিযোগে দৈনিক প্রথম আলোর বিচার দাবি করেছেন সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর মোহসিনুল করিম। তাদের কাজই ছিল জঙ্গি নাটক সাজানো, তাই দেশের স্বার্থে তাদের বিচার দাবি করেন তিনি। সংগঠিতভাবে জঙ্গি তালিকাভুক্ত করত এবং তাদের এই তালিকা মোতাবেক লোকদেরকে হত্যা করা হয়েছে। তারা এইভাবে সাজায় একজন লোককে জঙ্গি বানায়। এই গ্রুপটাই হলো সেই মিডিয়া যারা বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষের লোক। এদের কাজই ছিল জঙ্গি নাটক করা। যে কোনো লোক এইগুলো কাজ করবে তাকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। যারা করছে তারা তো মার্ডার কেসের আসামি সবাই। একটা লোককে একদম পরিকল্পিতভাবে তাকে হত্যার সবকিছু তৈরি করে দেওয়া হচ্ছে। তো এটা যদি করে থাকে, এটা যদি প্রমাণ করা যায়, তাহলে অবশ্যই তার শাস্তি দিতে হবে। যারা এগুলোর সাথে জড়িত ছিল তাদের ফাঁসি দিতে হবে, একদম পরিষ্কার কথা। শাস্তির আওতায় অবশ্যই আনতে হবে, তা নাহলে এই দেশের ভবিষ্যতের লোকজন আবার যদি কোনো রকম সরকার পরিবর্তন বা রাজনৈতিক কোনো আসে, তখন তো এরা কাউকে রাখবে না। এক্স্যাক্টলি এই ঘটনাটাই আমার সাথে ঘটছে এবং গণমাধ্যমে ঘটছে, এবং সেই গণমাধ্যম যারা করে সেটা ওরা ওখানে উল্লেখ আছে, আমিও দেখছি। তাই এটা প্রথম হলো কাহিনী। তারা এইভাবে সাজায় একজন লোককে জঙ্গি বানায় এবং জঙ্গি বানানোর পরে তখন তারা চেট মেকানিজমকে ইউজ করে তাকে মেরে ফেলে। আমার ঘটনাও তাই। এবং এটা সর্বশেষ যেটা হয়েছিল সেটা হলো যে আমি যখন এই জঙ্গি নাটক কমপ্লিট আমার লিস্ট করা হয়ে গেল, তাহলে এটাতে তো বোঝা যায়, একটা মিডিয়ার ইন্টেনশন তো বোঝা যায় তারা দেশের জন্য, দেশের এই ধরনের মানুষদের জন্য, তাদের প্রোটেকশনের জন্য, দেশের সামগ্রিক প্রতিরক্ষার জন্য তারা কি ভূমিকা রাখতেছে। আমরা এখন যেটা প্রকাশ্যে আসছে, বাংলাদেশের যে এখন যে যত রকমের অস্থিরতা, এর পিছনে মিডিয়ার ভূমিকা আছে এবং এই মিডিয়াটা এই মিডিয়াই, এই প্রথম আলো এই গ্রুপটাই হলো সেই মিডিয়া যারা বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষের লোক। তারা ভারতীয় একদম দালাল একটা প্রতিষ্ঠান, তারা এগুলো করে বেড়াচ্ছে। কোথা থেকে এগুলো পাওয়া যায় না, কোন মোটিভেশনে করে আমি বুঝি না এগুলো। আমি আমার নিজের জীবন থেকে, আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি এই কথাগুলো বলছি যে আই এম ড্যাম শিওর
দিস ইজ দি মিডিয়া গ্রুপ, দে আর ডুইং ইট। এবং আমি যে জঙ্গি তালিকাভুক্তের যে নাটকের কথা মিডিয়া, অন্য মিডিয়া যে বললো, এটা সত্য। তারা তো তালিকাভুক্ত করার একদম মৌলিক কাজগুলো এই মিডিয়া হাউস, এই হাউসটা করছে। এবং আমাকে করা হয়েছিল জন্য আমি এখন আবার জোর গলায় বলছি, সংগঠিতভাবে জঙ্গি তালিকাভুক্ত করত এবং তাদের এই তালিকা মোতাবেক লোকদেরকে হত্যা করা হয়েছে। র্যাব, পুলিশ, তারা এগুলো করছে, সংগঠিতভাবে এই কাজগুলো করা হয়েছে এবং মিডিয়া তার পিছনে মূল ভূমিকা পালন করছে। সেই মিডিয়াই হলো প্রথম আলো। এটা আমি যেহেতু আমার ব্যক্তিগতভাবে আমি আক্রান্ত হয়েছিলাম, আমি দৃঢ়ভাবে আস্থার সাথে বলছি যে দিস ইজ দ্য হাউস। আমার এটি আমি তো বললাম, আমাকে কিভাবে তালিকাভুক্ত করলো, আমাকে তালিকাভুক্ত কিভাবে হলাম আমি? বিশেষ করে সম্পাদকের কথা বলে, খুব সহজ সরল সুন্দর কথা বলে, কিন্তু ওর কথা বলার যে লাইন অফ থিঙ্কিং, যেটা অ্যালাইনমেন্টটা একটু ডিফারেন্ট। তাহলে এই কাজই যারা করে তারা কারা? আজকে যেহেতু বলা হচ্ছে যে এদের কাজই ছিল জঙ্গি নাটক করা, তো যারা জঙ্গি নাটক করতো তারাই আমার ফাইল তৈরি করছে, আমার স্টোরি লিখছে, আমি যেখানে পড়ছি সেখান থেকে বানোয়াট। নিউজ 24 সংবাদের সময় হলো একটা বিরতি। ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকুন। বিরতির পর আবার স্বাগত সংবাদে। মামলায় নাম থাকলেই ঢালাওভাবে কাউকে গ্রেফতার করা হবে না, এমনটি জানিয়েছেন নবনিযুক্ত আইজিপি বাহারুল আলম। দায়িত্ব নেওয়ার পর বৃহস্পতিবার সকালে প্রথমবার পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে আসেন তিনি। বলেন, মিথ্যা মামলা দিয়ে অনেক নিরীহ লোককে আসামি করে বাণিজ্য চলছে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র জনতাকে দমাতে মরিয়া ছিল পুলিশ। তবে কতজন পুলিশ সরাসরি ছাত্র জনতার বিপক্ষে থেকে গুলি চালিয়েছে তার সঠিক পরিসংখ্যান নেই বাহিনীতে। বৃহস্পতিবার পুলিশ সদর দফতরে প্রথম মিট দ্য প্রেসে আইজিপি জানালেন, যারা সরাসরি গুলি করেছেন, সরাসরি হত্যার নির্দেশ দিয়েছেন, তাদের কেউই দায় এড়াতে পারেন না। অভিযোগ আছে শীর্ষ কর্মকর্তাদের নির্দেশে কোথাও কোথাও ব্যবহার করা হয় মরণাস্ত্র। পরিস্থিতি পুনর্বিবেচনা করে অস্ত্র নীতিমালা তৈরি করার কথা বলেন পুলিশ প্রধান। আমি মনে করি যে প্রণিধানযোগ্য ওনারা সুপারিশ দেবেন, যাতে আমরা যেন রাজনৈতিক কর্তৃপক্ষের তাদের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য ব্যবহৃত না হয়। এটা আপনাদের মতো আমি সহ আমার পুরো পুলিশ বাহিনীর এই দাবি। আইজিপি বলেন, মিথ্যা মামলা দিয়ে অনেক নিরীহ লোককে আসামি করে বাণিজ্য চলছে। কেউ মিথ্যা মামলা দিলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। বিনা যুক্তিতে, বিনা তদন্তে পাইকারি হারে কাউকে গ্রেফতার করব না, নাম থাকলেই গ্রেফতার করে ফেলতে হবে, এটা কিন্তু আইনেও নাই। সম্প্রতি বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য। তাদের ওয়েবসাইটে জঙ্গি তৎপরতা নিয়ে বাংলাদেশে হুমকির শঙ্কার কথা উল্লেখ করা হয়। তবে এ ধরনের সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বাংলাদেশের পুলিশের কাছে। তবুও বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সতর্ক অবস্থায় আছে পুলিশ। পাইকারি হারে কাউকে গ্রেফতার করব না। মাসুদা লাবণী, নিউজ 24, ঢাকা। এটা কিন্তু আইনেও নাই। জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় এ মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বাংলাদেশের নদী পানির অধিকার আন্দোলন ও আন্তর্জাতিক ফারাক্কা কমিটির নেতা আতিকুর রহমান সালুকে উৎসর্গ করে এই স্মরণ সভার আয়োজন করা হয়। আন্তর্জাতিক ফারাক্কা কমিটি আয়োজিত এই সভায় আরও উপস্থিত ছিলেন বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সহ আরও অনেকে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মঈন খান আরও বলেন, সংস্কার লাগবেই, তবে বাকশালের মতো কোনো কিছু যেন আর না হয়। চট্টগ্রামের আইনজীবী হত্যার প্রধান আসামি চন্দন দাসকে ভৈরব থেকে গ্রেফতারের পর চট্টগ্রামের কোতোয়ালি থানা হাজতে রাখা হয়েছে। সন্ধ্যায় তাকে হাজতে পাঠানো হয়। সিএমপির সহকারী কমিশনার মাহফুজুর রহমান জানান, এই মামলায় আরও এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রামের আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ দেখে এই পর্যন্ত 11 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরের দিকে গ্রেফতার হওয়া চন্দন সহ আরও একজনকে আদালতে তোলা হবে। ম্যাক্সিমাম আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি টোটাল ইতিপূর্বে 9 জন। ইন দ্য মিন টাইম আরও মূল যে 2 আসামি আমরা এই যারা একদম হত্যার সাথে সরাসরি জড়িত তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি এবং তাদের স্বীকারও করেছে তারা এটা হত্যার সাথে জড়িত। সময় হলো আরও একটা বিরতির, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। বাংলাদেশের একমাত্র নোবেল জয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক, ইউনুস সেন্টার ও গ্রামীণ ক্যালিডোনিয়ান কলেজ অব নার্সিং পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের সামরিক উপদেষ্টারা।
বৃহস্পতিবার সফরকালে সামরিক উপদেষ্টাগণ গ্রামীণ ব্যাংকের হেড অফিসে অবস্থিত নোবেল গ্যালারি পরিদর্শন করেন, যেখানে গ্রামীণ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বর্ণাঢ্য কর্মজীবন ও বাংলাদেশের নোবেল বিজয়ের গল্পগাথা তুলে ধরেন। পরবর্তীতে ইউনূস সেন্টার সফর শেষে সামরিক উপদেষ্টাগণ ঢাকার উত্তরায় অবস্থিত গ্রামীণ ক্যালিডোনিয়ান কলেজ অব নার্সিং পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা উক্ত নার্সিং কলেজের বিভিন্ন কার্যক্রম ও শিক্ষা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। এবার অর্থ বাণিজ্য সংবাদ। গবেষণার ফল যেন কৃষকের কাজে লাগে সেজন্য কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে আয়োজিত মৃত্তিকা দিবসের আলোচনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সচিব এমদাদুল্লাহ মিয়া। বক্তারা কৃষি ও মাটিকে কেন্দ্র করেই বাড়ছে দেশের অর্থনীতি। ক্ষয়ের কারণে কৃষি ও মানুষের বসতি ওয়ালটন বাংলাদেশকে গর্বিত ও সম্মানিত করেছে বলে মন্তব্য করেছেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে ওয়ালটনের একক বৃহৎ শিল্প মেলা এটিএস এক্সপো 2024 উদ্বোধন শেষে একথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম, বাংলাদেশে পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান মাহমুদুল হাসান, উরি ব্যাংকের কান্ট্রি হেড জিনহুর, কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসির চিফ এক্সিকিউটিভ অফিসার নাজিদ মেওয়ানাগে প্রমুখ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আবারও শিরোনামে বিটকয়েন। বৃহস্পতিবার বিটকয়েনের দাম প্রথমবারের মতো $1,00,000 ছাড়িয়েছে, যা সর্বকালের রেকর্ড ভঙ্গ করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পরে গত 4 সপ্তাহে বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সির মূল্য প্রায় দ্বিগুণ হয়েছে। ফলে ডিজিটাল মুদ্রা ক্রিপ্টোকারেন্সির বিষয়ে মানুষের আগ্রহ বাড়ছে। ডিজিটাল মুদ্রা বিটকয়েন বৃহত্তম এবং সর্বাধিক স্বীকৃত ক্রিপ্টোকারেন্সি। এটির মূল বৈশিষ্ট্য হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি ছাড়াই লেনদেন করা যায়। ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় বিটকয়েনকে মূলধারার সম্পদ হিসেবে অনুমোদন দেওয়ার অঙ্গীকারের পরেই বিটকয়েনের দাম চড়ছিল। আর ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ক্রিপ্টোকারেন্সি বিশেষ করে বিটকয়েনের দাম হু হু করে বাড়তে থাকে। এই সময়ে এর দাম 45% বেড়েছে। ফলে প্রথমবারের মতো দাম $1,00,000 ছাড়িয়ে সর্বকালের রেকর্ড ভঙ্গ করেছে ডিজিটাল এই মুদ্রাটি। গত 1 মাসে বিটকয়েন সহ ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ বেড়েছে। এতে ক্রিপ্টোকারেন্সির বিষয়ে মানুষের মনোভাবে পরিবর্তন এসেছে। আগে যারা এই মুদ্রা কিনতে চাইতেন না, এখন তারাও এটির বাড়ন্ত দেখে আগ্রহী হয়ে উঠছেন। শুধু বিটকয়েন নয়, ইউএসডি মুদ্রা, টিথার, এরকম আরো অনেক ক্রিপ্টোকারেন্সি আছে যাদের বৃহস্পতিও তুঙ্গে। আসমাতুলি, নিউজ 24। সময় হলো আরো একটা বিরতিতে ফিরছি খেলার খবর নিয়ে, সাথে থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবারে জানাবো খেলার সংবাদ। জুনিয়র এশিয়া কাপ হকিতে বিশ্বকাপ খেলা নিশ্চিত করে দেশে ফিরেছে বাংলাদেশ। প্রথমবার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করায় তাদের সংবর্ধনা ও অর্থ পুরস্কার দিল ফেডারেশন। অন্যদিকে ফেডারেশনের কাছে তাদের চাওয়া প্রিমিয়ার লিগ ও ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজন করার। নতুন বাংলাদেশে ক্রিকেট ফুটবলের পর এবার জুনিয়র হকিতে সাফল্য এলো লাল সবুজের দেশে। ওমানে জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টে 5ম স্থানে থেকে শেষ করার পাশাপাশি 2025 সালে ভারত যুব বিশ্বকাপ নিশ্চিত করেছে বাংলার ছেলেরা। দেশের প্রথম কোনো হকি দল বিশ্বমঞ্চে খেলবে, এমন অর্জনের পর ফেডারেশনও তাদের বরণ করে নিতে প্রস্তুত করে রেখেছিল মঞ্চ। সেখানে বিমান বাহিনীর প্রধান এবং সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান দিলেন $5 লাখ পুরস্কার ও সংবর্ধনা। আমার অবজেক্টিভ, আমার এই ওইখানে সেটা দিতে পারে আগামী 3 বছর, হতে পারে আরো 10 বছর, কিন্তু আমরা ঘুরে ফিরে বিশ্বকাপ হকিতে যেতে চাই, শুধু যুব না, বিশ্বকাপ হকিতে যেতে চাই। 2025 সালে ভারতের মাটিতে বসবে জুনিয়র হকি বিশ্বকাপ। সেখানে বাংলাদেশ জুনিয়র হকি দলকে লড়তে হবে ইউরোপের মতো বড় বড় দলের বিপক্ষে। তার আগে প্রস্তুতি হিসেবে কন্ডিশনিং ক্যাম্পের সাথে সাথে প্রিমিয়ার লিগ ও ফ্র্যাঞ্চাইজি আয়োজন করতে বললেন কোচ মোহাম্মদ মওদুদুর রহমান। এই 1 বছরের মধ্যে অবশ্যই প্রিমিয়ার লিগ থাকতে হবে। আমাদের প্রিমিয়ার লিগ এবং ফ্র্যাঞ্চাইজি লিগ কিন্তু আমি বলবো মোটামুটি বিশ্বমানের, বিশ্বের টপ ক্লাস প্লেয়াররা এখানে এসে খেলে। এদের সাথে খেললেও কিন্তু তাদের পারফরমেন্স এবং তাদের
মানে কনফিডেন্স লেভেলটা হাই হবে। জুনিয়র এশিয়া কাপের সাফল্য বিশ্ব আসরে ধরে রাখতে হলে বেশি বেশি প্রস্তুতি ম্যাচ খেলার কথা বললেন দলের অধিনায়ক ও খেলোয়াড়রা। আমাদের টার্গেট থাকবে যদি আমরা ইউরোপিয়ান মানে একটু ভালো পর্যায়ের কারোর সাথে খেলতে পারি, সেক্ষেত্রে আমাদের অবস্থানটা ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারবো। ইউরোপ টিমের সাথে প্র্যাকটিস ম্যাচ যত সম্ভব অ্যারেঞ্জ করার জন্য এবং আমাদের খুব দ্রুত সম্ভব আমাদের জন্য কন্ডিশন ক্যাম্পটা স্টার্ট করা হয়। এশিয়া অঞ্চল থেকে স্বাগতিক ভারত সহ মোট 6 দল অংশ নেবে এবারের বিশ্বকাপে। তবে এখনো চূড়ান্ত হয়নি জুনিয়র হকি বিশ্বকাপের দিন তারিখ। জিহাদ আল হাসান, নিউজ 24, ঢাকা। এই ছিল সংবাদের সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।